আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। জাতীয় ঐক্য গঠনে বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড চালু হবে, তারেক রহমান। সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার প্রত্যয় ব্যক্ত সেনাপ্রধানের। ৪০তম বিসিএস এর মৌখিক পরীক্ষা শুরু 22 ডিসেম্বর। বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় রিজভীর নেতৃত্বে বিএনপির মিছিল। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করুন, ডিএমপি কমিশনার। আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা, 4 বছর পর কারাবন্দী 2 শিক্ষার্থীর জামিন। ভারতের শিলিগুড়িতে ডক্টর ইউনূস বিরোধী পোস্টার। বাংলাদেশে নতুন গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ করতে চায় সেভরন। বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত, মাইক্রোসফটের সমীক্ষা। ডেঙ্গুতে আরো 7 জনের মৃত্যু, হাসপাতালে 629। এবার ভারতের সংসদে বাংলাদেশের শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব। তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিতে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর অংশ হিসেবে বুধবার তিনি দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন। পরদিন বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে। আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই 2 মিটিং এর উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল ইউনিটির ডাক দেওয়া। একই লক্ষ্যে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ছাত্র নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ড সবাই পাবে। প্রতিটি পরিবারের মা কিংবা স্ত্রীর নামে এই কার্ড দেওয়া হবে। তাদের মধ্যে দেশীয় উৎপাদনশীল পণ্য বিতরণ করা হবে। তিনি বলেন, মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে পারলে রাষ্ট্রের সংস্কার কার্যক্রম কাজে আসবে। এছাড়াও ফ্যামিলি কার্ডের মতো কৃষকদের ফার্মার্স কার্ড দেওয়া হবে। এতে প্রকৃত কৃষকদের শনাক্ত করে তাদেরকে ডাটাবেজের আওতায় আনা হবে। রাষ্ট্র থেকে যত বেশি সম্ভব সহযোগিতা করার চেষ্টা করা হবে। সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রশিক্ষণ সমাপনীকারী ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের উপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব ন্যস্ত হলো। মঙ্গলবার চট্টগ্রামের ভাটিয়াডিস্থ বিএমএ প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ মিলিটারি একাডেমির 87 বিএমএ দীর্ঘমেয়াদী ও 59 বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডারদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 40তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে শুধু কারিগরি ও পেশাগত ক্যাডারের পদসমূহের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী 22 ডিসেম্বর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে বলে মঙ্গলবার সরকারি কর্ম কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বাংলাদেশে নিজেদের মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়ায় ভারত অযাচিত উদ্বেগ ও উগ্রতা প্রকাশ করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং দেশটির উগ্র হিন্দুবাদী আগ্রাসনের বিরুদ্ধে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, আমাদের প্রথম কাজ মানুষের নিরাপত্তা দেওয়া। নিরাপত্তা সংশ্লিষ্ট কাজ সবার আগে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করা হবে। আপনারা পুলিশকে সহযোগিতা করুন। পুলিশও আপনাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আজ মঙ্গলবার মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে পুলিশ, ছাত্র জনতা ও মোহাম্মদপুর থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, পুলিশের ইমেজ বৃদ্ধিতে আমাদের প্রচেষ্টা চলমান রয়েছে। পুলিশ নিষ্ক্রিয় থাকলে চোর ডাকাতের আতঙ্কে মানুষ যে ঘুমাতে পারে না তা মোহাম্মদপুরবাসী 5 আগস্টের পর বুঝতে পেরেছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করুন। 4 বছরেরও অধিক সময় ধরে কারাবন্দী খুলনা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের 17 ব্যাচের শিক্ষার্থী নূর মোহাম্মদ অনিক এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের 17 ব্যাচের মোহাম্মদ
মুজাহিদুল ইসলাম 2 মামলায় জামিন পেয়েছেন। জানা গেছে রোববার খুলনার মহানগর দায়রা জজ মোহাম্মদ শরীফ হোসেন হায়দার তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট বেগম আক্তার জাহান। মামলাটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করে খুলনা বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেল। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার বিষয়টি জানানো হয়। কারাবন্দী 2 শিক্ষার্থী জানিয়েছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে 4র্থ বর্ষের ছাত্র থাকাকালীন 2020 সালের 25 জানুয়ারি পুলিশ তাদের গ্রেফতার করে দীর্ঘ 17 দিন বগুড়া ডিবি হেফাজতে নিয়ে গুম করে নির্যাতন করে। পরে তাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দেওয়া হয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগত সরকারের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করে জনমত গড়ে তোলার কারণে এ প্রহসনের মামলার শিকার হয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অবমাননাকর পোস্টার সাটিয়েছে দুর্বৃত্তরা। তবে কারা এসব লাগিয়েছে তার কোনো হদিস বলতে পারছে না সেখানকার পুলিশ। জানা গেছে, মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে একটি সনাতনী সংগঠনের সমর্থকরা এই পোস্টার লাগিয়েছেন। তাতে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে নানা আপত্তিকর কথা লেখা রয়েছে। এর আগে সোমবার ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ উপসহকারী দূতাবাসে হামলার ঘটনায় বিব্রত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গ্রেফতার করা হয়েছে 3 দুষ্কৃতিকারীকে। তার মধ্যেই ফের এই ধরনের ঘটনা গভীর চিন্তায় ফেলেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। দেশের জ্বালানি নিরাপত্তা বাড়াতে বাংলাদেশে নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রমে বিনিয়োগ করতে চায় এনার্জি জায়ান্ট শেভরন। মার্কিন ভিত্তিক বহুজাতিক কোম্পানিটির জ্যেষ্ঠ কর্মকর্তারা এমন আগ্রহ পোষণ করেছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ফ্রাঙ্ক কেসুলোর এর নেতৃত্বে শেভরনের কর্মকর্তারা মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। শেভরনের কর্মকর্তারা বলেন, আমরা আনন্দিত যে বিগত শেখ হাসিনা সরকার গত 2 বছরে কোম্পানিটিকে অর্থ প্রদান বন্ধ করার পর অন্তর্বর্তী সরকার কয়েক মিলিয়ন ডলারের বকেয়া পরিশোধ শুরু করেছে। বিশ্বের সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানোর শীর্ষস্থানে রয়েছে ভারত। বিভিন্ন অপপ্রচার ও ভুয়া তথ্যে সয়লাব হয়ে গেছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমগুলো। মাইক্রোসফটের সাম্প্রতিক এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। সমীক্ষার ফলাফলে দেখা গেছে বিশ্বের সবচেয়ে বেশি ভুয়া খবর ছড়ায় ভারত। মাইক্রোসফটের জরিপ অনুযায়ী 60%-এরও বেশি অনলাইনে ভুয়া খবরের মুখোমুখি হয়েছেন, যেখানে এই হারের বৈশ্বিক গড় 57%। জরিপে অংশ নেওয়া অর্ধেকেরও বেশি ভারতীয় জানিয়েছেন তারা ইন্টারনেট প্রতারণার শিকার হয়েছেন, যা বৈশ্বিক গড় 50%-এর চেয়ে বেশি। অন্যদিকে 42% ভারতীয় বলেছেন তারা ফিশিং বা স্পুফিং এর সম্মুখীন হয়েছেন। এই জরিপে ব্যক্তিগত তথ্য সংগ্রহ, অনলাইন বুলিং, অনাকাঙ্ক্ষিত যৌন বার্তা, মিথ্যা তথ্য ও ভুয়া খবর সহ বিভিন্ন অনলাইন ঝুঁকির বিষয়গুলো বিশ্লেষণ করা হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় দেশে 7 জনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো 629 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মারা যাওয়া 7 জনের মধ্যে 4 জন পুরুষ, 3 জন নারী। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 504 জন। তাদের মধ্যে 245 জন পুরুষ ও 259 জন নারী। মোট আক্রান্ত হয়েছেন 93,685 জন। এই 24 ঘন্টা হাসপাতাল ছেড়ে ছাড়া পেয়েছেন 842 জন। বাংলাদেশ ইস্যুতে মঙ্গলবারও সরগরম ভারতের সংসদের অধিবেশন। বিধানসভার পরে এবার লোকসভায় শান্তি বাহিনী পাঠানোর জন্য জাতিসংঘকে অনুরোধ জানাতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এমপিরা। প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল অনুপ্রবেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারকে দায়ী করেছেন রানাঘাটের বিজেপির এমপি জগন্নাথ সরকার। ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় সম্রাট শাহজাহান নির্মিত অমূল্য নিদর্শন তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার আগ্রায় উত্তরপ্রদেশ রাজ্য পর্যটনের আঞ্চলিক অফিসের ইমেইলে এই হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশ। ইমেইলে এই হুমকি পাওয়ার পর উত্তরপ্রদেশে পুলিশ মঙ্গলবার তাজমহলের ভিতরে ব্যাপক তল্লাশি চালিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের বোমা কিংবা বিস্ফোরকের সন্ধান পায়নি পুলিশ। দেশটির বার্তা সংস্থা ANI এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বোমা হামলা চালিয়ে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি দিয়ে উত্তরপ্রদেশ পুলিশের কাছে একটি ইমেইল পাঠিয়েছেন অজ্ঞাত ব্যক্তি।
আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।